ভারত থেকে আমদানিকৃত আদানির বিদ্যুতের পেছনে কি আসলেই কোনো বড় দুর্নীতি লুকিয়ে আছে এবং কেন বাংলাদেশের বর্তমান সরকার এই ২৫ বছরের বিশাল চুক্তিটি নতুন করে খতিয়ে দেখতে বাধ্য হচ্ছে? শেখ হাসিনা সরকারের আমলে ২০১৭ সালে হওয়া এই চুক্তির প্রতিটি পড়তে পড়তে এখন বেরিয়ে আসছে ভুতুড়ে সব তথ্য, যেখানে ভারত থেকে আমদানিকৃত অন্যান্য বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি মাত্র ৮ টাকা ৭৭ পয়সা, সেখানে আদানের বিদ্যুতের জন্য আমাদের গুনতে হচ্ছে ১৪ টাকা ২ পয়সা, অর্থাৎ প্রায় ৪০% বেশি দাম। শুধু তাই নয়, এই চুক্তিতে ব্যবহৃত কয়লার দামকেও দেখানো হয়েছে অস্বাভাবিক বেশি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, ভারত সরকার এই বিদ্যুৎ কেন্দ্রটিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা দিয়ে বিপুল পরিমাণ ট্যাক্স ছাড় দিলেও সেই সুবিধার এক আনাও পায়নি বাংলাদেশ। উল্টো আদানির কর্পোরেট ট্যাক্সের বোঝা সরাসরি চাপিয়ে দেওয়া হয়েছে ঢাকার ওপর। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন এই চুক্তিটি পর্যালোচনা করতে শুরু করে, তখন ২০২৬ সালের জানুয়ারিতে একটি সরকারি প্যানেল একে চরমভাবে অসঙ্গতিপূর্ণ বলে ঘোষণা করে। এরপর থেকেই শুরু হয় আইনি লড়াই। গত ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আদালত আদানির শুরু করা আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া স্থগিত করে দেয় এবং একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়, যাদের রিপোর্ট আগামী ফেব্রুয়ারিতে জমা পড়ার কথা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ আদানির বিদ্যুতের উপর নির্ভরশীলতা কমাতে আমদানি প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে এবং বকেয়া পাওনার একটি বড় অংশ পরিশোধ করার পাশাপাশি চুক্তি পুনর্বিবেচনার জন্য কঠোর অবস্থান নিয়েছে। যদিও সরকার একেবারে চুক্তি বাতিলের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে, তবে যদি চুক্তিতে কোনো বড় ধরনের ঘুষ বা দুর্নীতির অকাট্য প্রমাণ পাওয়া যায়, তবে এটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেখানে পর্যাপ্ত, সেখানে কেন গত সরকার এমন একটি আত্মঘাতী চুক্তিতে সই করেছিল? দেশের সাধারণ মানুষের পকেটের টাকা কি এভাবেই অসম চুক্তির নামে দেশের বাইরে চলে যেতে থাকবে? এই পুরো প্রক্রিয়াটি এখন কোন দিকে মোড় নিচ্ছে